ভারত সফর শেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেশে ফিরে গেছেন। ভারতের সঙ্গে নানা বিষয়ে রাশিয়ার আদান প্রদানের কথাও জানা গেছে। কিন্তু পুতিন কি মোদিকে এই শক্তি দিয়ে গেছেন যে শক্তির জোরে মোদি একবার অন্তত ট্রাম্পের মুখের উপর বলে দিতে পারেন ওসব শুল্ক চাপ টাপ দেখিয়ে ভারতকে নতজানু করা যাবে না? এমন শক্তি কি দিয়ে গেছেন যে শক্তির জোরে আমেরিকার কোর্টে আদানির বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির মামলা থাকলেও তা নিয়ে আদৌ চিন্তিত হবেন না আমাদের প্রধানমন্ত্রী? রাশিয়া থেকে সস্তার কাঁচা তেল আমদানি করছিল ভারত। ট্রাম্পের হুমকিতে সেই তেল আমদানি নভেম্বর থেকে বন্ধ। পুতিন কি ওই বন্ধ রাস্তা ফের খুলে দিতে পেরেছেন? পুতিনের গোটা সফরে তার ত্রিসীমানায় ঘেঁষতে দেওয়া হয়নি বিরোধী নেতাদের। শুধু বিরোধী নেতা রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খাড়গেই নন, একেবারে ভ্যানিশ ছিলেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তা কি নজর এড়াতে পারে রাশিয়ার কূটনীতিকদের বা রাশিয়ার প্রেসিডেন্টের? কেন এমন করা হলো? এই এপিসোডে আমরা বোঝার চেষ্টা করব পুতিনের ভারত সফরে আমাদের দেশের কতটা কি প্রাপ্তি হলো, আর জানব পুতিনের ভারত সফরের কোনো প্রভাব আদৌ আমেরিকার প্রেসিডেন্টের নীতি এবং হুমকির উপর পড়েছে কিনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। जनरली सरकार की पॉलिसी है, नॉर्मली ट्रेडिशन होता है कि एलओपी के साथ जो भी बाहर से आते हैं उनकी मीटिंग होती है। ये वाजपेयी जी के टाइम होता था, मनमोहन सिंह जी के टाइम होता था, ये ट्रेडिशन रहा। बट आजकल क्या होता है कि जो फॉरेन डिग्नेटरीज आते हैं या जब मैं कहीं बाहर जाता हूँ तो सरकार उनको सजेस्ट करती है कि एलओपी से नहीं मिलना चाहिए। तो ये इनकी पॉलिसी है, ये हर बार करते हैं। जब मैं बाहर जाता हूँ ये करते हैं, जब लोग यहाँ आते हैं मैं करता हूँ। हमें मैसेज मिलता है कि हमें बताया गया है कि सरकार हमसे कहती है कि आपसे नहीं मिलना। रिलेशन तो सबके साथ है। जो एलओपी एक दूसरा पर्सपेक्टिव देता है। हिंदुस्तान को हम भी रिप्रेजेंट करते हैं, सिर्फ सरकार नहीं रिप्रेजेंट करती है। तो सरकार नहीं चाहती कि ऑपोजिशन के लोग बाहर के लोगों से मिले। ये ट्रेडिशन है सर। राष्ट्रपति एक सेकंड ये ट्रेडिशन है, ये नॉर्म है। बट मोदी जी इस नॉर्म को फॉलो नहीं करते हैं, फॉरेन मिनिस्ट्री इस नॉर्म को फॉलो नहीं करती। इनसिक्योरिटी है। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। বিচিত্র আমাদের দেশের গদি মিডিয়া। রাশিয়ার প্রেসিডেন্টের ভারতে আসার, মোদির সঙ্গে তার গাড়িতে চড়ার, এসব খবর নিয়ে কদিন তারা যা কাণ্ড করল তাতে গোটা দেশের শিক্ষিত মানুষ লজ্জায় মাথা নিচু করেছেন। 11 বছর পরেও গদি মিডিয়া এখনও ব্যস্ত রাশিয়ার প্রেসিডেন্টকে দিয়ে একবার বলাতে যে পুতিনের দেখা সেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুতিনকে প্রশ্নের আগে কিছুটা তৈলমর্দন করার পর গদি মিডিয়ার সাংবাদিক এমনভাবে প্রশ্নটি রেখেছিলেন পুতিনের কাছে যে তার দেখা ভারতের সেরা প্রধানমন্ত্রী কে? এমনভাবে প্রশ্নটা করা হয়েছিল যেন রাশিয়ার প্রেসিডেন্ট বলবেন নরেন্দ্র মোদিই সেরা, আর তাতেই তো মোক্ষ লাভ। কিন্তু ওই চাটুকার সাংবাদিকের এই প্রশ্নটিকে পুতিন বেজায় অসংবেদনশীল এবং লজ্জাজনক বলে উড়িয়ে দিয়েছেন। আন্তর্জাতিক কোনো রাষ্ট্রনায়ককে এভাবে কোনো দেশের প্রধানমন্ত্রীর র্যাঙ্কিং করতে বলাটা যে কতটা অসম্মানের, এটুকু নত্বসত্ত্ব জ্ঞানও হারিয়েছেন আমাদের এইসব সাংবাদিকেরা। এতে অবশ্য দাঁত বের করে হেসেছেন সাংবাদিক নামধারী ওই অ্যাঙ্কার। যদিও সাংবাদিকতার নামে তৈলমর্দনের ইতিহাস পুতিনের কাছেও নতুন কিছু নয়। তার নিজের দেশেও সরকারি মিডিয়ার বাইরে অন্য কোনো স্বাধীন সংবাদ মিডিয়া সংস্থা বা সাংবাদিকতা নেই। 2024 সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারত ও রাশিয়া প্রায় একই সারিতে আছে। 180টি দেশের মধ্যে ভারত 159 এবং রাশিয়া 161। আশ্চর্যজনকভাবে অবশ্য 2025-এর ভারত এই র্যাঙ্কিংয়ে 8 ঘর উন্নতি করেছে। কিন্তু যারা র্যাঙ্কিং করেন সেই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স নিজেরাই জানিয়ে দিয়েছেন
ভারতের এই উন্নতি প্রতারণামূলক। অর্থাৎ IMF এর মতো এখানেও মোদী সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য পেশের অভিযোগ করেছে এই সংস্থাটি। এই বিষয়ে এই এপিসোডের শেষে বলবো ভারতের গণতন্ত্রের সঙ্গে কিভাবে প্রতারণা করছে মোদী সরকার, আর তার নিজের চোখেই এবার দেখে গেলেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন। এছাড়াও তিনি ভারতে আসার পর যেভাবে ভারতের মিডিয়া তার আর মোদির তথাকথিত গভীর বন্ধুত্ব নিয়ে একটা হাইপ তোলার চেষ্টা করেছে তা নিশ্চয়ই নজর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট এবং হেসেছেন। অথচ এটা ছিল রাশিয়া ভারতের একটি সামিট মাত্র, ইউক্রেন যুদ্ধের পর পুতিনের প্রথম ভারতে আসা। ফলে এই সফরের তথাকথিত সাফল্য তারই বেশি বেশি করে দরকার ছিল, বাকি কোনো কিছুই নতুন নয়। অথচ পুতিনের এই যাত্রার মূল বিষয়টি এড়িয়ে যেভাবে এটাকে এত বড় করে দেখানো হলো, যেন ভারতের গদি মিডিয়ায় একটা মেজর ব্রেক থ্রু হতে চলেছে। আদৌ কোনো ব্রেক থ্রু হয়েছে কি? পুতিন কি এই আশ্বাস নিয়ে দেশে ফিরেছেন যে ভারত সত্যি তাদের কাছ থেকে সস্তা তেল কেনাই জারি রাখবে? ট্রাম্পের হুমকির সামনে নত হওয়া মোদী সরকারকে তিনি কি এই ভরসা দিতে পেরেছেন যে আমরা যেখান থেকে সস্তায় তেল পাবো সেখান থেকেই কিনব? একটা বিবৃতি অবশ্য দিয়েছেন তিনি। তাতে বলেছেন আমেরিকার যদি রাশিয়ার তেল কেনার অধিকার থাকে তাহলে ভারতের তা থাকবে না কেন? তবে যাদের জন্য এটা বলেছেন পুতিন, সেই ভারত অবশ্য এই সহজ কথাটা সহজ করে ট্রাম্প সাহেবকে বলতে পারে না। এটা কি পুতিন বুঝেই মস্কো ফেরত গেছেন? তার বোঝার যথেষ্ট কারণও রয়েছে। তার এই পূর্ণাঙ্গ সফরে আশ্চর্যজনকভাবে কোথাও ছিলেন না দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কারণ গত কয়েক বছরে ভারতের বিদেশমন্ত্রীকে যেভাবে আমেরিকার দিকে ঝুঁকে থাকতে হয়েছে তা কি খেয়াল করেছেন পুতিন? তাহলে ভারতের বিদেশ মন্ত্রক কি এখনো দুটো ভাগে বিভক্ত? আমেরিকা দেখেন জয়শঙ্কর, কারণ ট্রাম্পকে দেখলেই মোদি সেখানে থাকেন না, আর রাশিয়ার সঙ্গে আলোচনার সময় তাকে সামনে না রেখে থাকেন স্বয়ং মোদি। এমন বিচিত্র কূটনীতির কানামাছি খেলা স্বাধীন ভারতে কখনো দেখেছেন কি? তবে সেসব যাই হোক না কেন, আমরা এসবের দিকে না গিয়ে বরং গদি মিডিয়ায় যা আলোচনা হবে না সেই বিষয়টিতে ঢুকি। সেটা হলো এই সফর কতটা সফল মোদির কাছে আর কতটাই বা পুতিনের কাছে। এটা দেখতে গেলে প্রথমে ভারতের প্রাপ্তির দিকটা দেখে নিতে হয়। যেমন S-400, S-500 মিসাইল ডিফেন্স অপারেশন সিন্দুরে যেসব কাজ করেছে তা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি? অপারেশন সিন্দুরে রাশিয়ার দুটো অস্ত্র ভারতের খুব কাজে লেগেছে। এ দুটো হলো S-400 এবং ব্রহ্মস। পাকিস্তান যখন 400-500 ড্রোন পাঠাচ্ছিল তখন S-400 দিয়ে তা প্রতিরোধ করেছে আমাদের দেশের সেনারা। 10ই সেপ্টেম্বর রাতে পাকিস্তানের 11-12টা সামরিক ঘাঁটিতে আক্রমণ করা হয় ব্রহ্মস দিয়ে। আর এই দুটো অস্ত্রই রাশিয়া থেকে আসে। তাই ভারতের রাশিয়া থেকে অস্ত্রের জরুরি দরকার। জনসংখ্যার হিসেবে রাশিয়ার সৈনিক এবং শ্রমিক এখন কমছে, তাদের ম্যান পাওয়ার দরকার। আর এই সব হিসেবের মধ্যে সবচেয়ে জরুরি আলোচনা ছিল তেল নিয়ে। পুতিনের খুব কাছের লোক পেসকভ প্রেস কনফারেন্সে বলেছেন, ভারতের উপর রাশিয়ার তেল কেনার ব্যাপারে অনেক চাপ আছে, এটা আমরা বুঝি। অর্থাৎ পরিস্থিতি বুঝেই তেল কেনা নিয়ে খুব একটা জোরাজুরি করার রাস্তায় হাঁটেননি পুতিন, শুধু ওই একটি বিবৃতি ছাড়া। তবে স্পষ্ট যা জানা যাচ্ছে তা হলো এই 23তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে ভারতীয় শ্রমিকদের রাশিয়া যাওয়া সহজতর করার জন্য দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রথমটি এক রাষ্ট্রের নাগরিকদের অন্য রাষ্ট্রে অস্থায়ী শ্রম কার্যকলাপ, টেম্পোরারি লেবার অ্যাক্টিভিটি অফ সিটিজেন্স অফ ওয়ান স্টেট ইন দ্য টেরিটরি অফ আদার স্টেট। এই চুক্তিটি এই নামে হয়েছে। এতে দক্ষ এবং অর্ধদক্ষ ভারতীয় শ্রমিকরা নির্মাণ, কৃষি, আইটি সমর্থিত সার্ভিস, ইলেকট্রনিক্স এবং টেক্সটাইল সেক্টরে কাজ করতে রাশিয়া যেতে পারবেন। দ্বিতীয়টি অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে সহযোগিতা বা কোঅপারেশন ইন কমব্যাটিং ইরেগুলার মাইগ্রেশন নামের। এটি অবৈধ অভিবাসন রোধ করে নিরাপদ মাইগ্রেশন নিশ্চিত করবে। এই চুক্তিগুলির ফলে পরবর্তী 2-3 বছরে 70,000 পর্যন্ত ভারতীয় শ্রমিক রাশিয়ায় যেতে পারবে। এতে রাশিয়ার
5 লক্ষ সেমি স্কিল শ্রমিকের চাহিদার কিছুটা মিটবে। ইউক্রেন যুদ্ধের সময় অনেক জাল এজেন্ট ভারতীয়দের রাশিয়ায় নিয়ে গিয়ে প্রতারিত করেছিল। এটা এবার থেকে বন্ধ হবে। এবার আসুন এর বিশ্লেষণে। যে দেশ কিছুদিন আগেও বিশ্ব মানচিত্রে সফটওয়্যার পাওয়ারের মেধা দেওয়ার জন্য বিখ্যাত ছিল, আজ তারা রাশিয়ায় লেবার সাপ্লাই করবে। এটাকে কি বলবেন? উন্নতির দিকে আমরা এগোলাম না পিছনে হাঁটলাম? রাশিয়ায় শ্রমিক নেই, তাই তারা ভারত থেকে সস্তায় শ্রমিক পাবে। এবারের চুক্তিতে এটাই মূল কথা। এবার আসুন রাজনীতির প্রসঙ্গে। মোদী সরকার রাষ্ট্রপতির টাকা নৈশভোজে যে রাজনীতির সংকেত দিয়েছে তা দেখে কি পুতিন সাহেব বেশ খুশি হয়েছেন? তার নিজের দেশে বিরোধী পক্ষ বলে কোনো বস্তু নেই। গণতন্ত্রকে কার্যত সেখানে পায়ের তলাতেই রাখা হয়েছে। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশে তো সেরকম অবস্থা হয়নি। সেখানে রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে 63% ভোটের বিরোধী মতকে যেভাবে উপেক্ষা করা হয়েছে তা কি নজরে পড়েছে গোটা বিশ্বের কূটনীতিক মহলের? ভারতে গত লোকসভা ভোটে বিজেপি তথা এনডিএ পেয়েছিল 37% ভোট। সেই হিসেবে বিরোধীদের অংশীদারিত্ব 63%। এখন বিশ্বের রাজনীতি দুটো মেরুর মাঝে দাঁড়িয়ে। একদিকে গণতান্ত্রিক আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন, অন্যদিকে চীন রাশিয়ার মতো একনায়কতান্ত্রিক দেশ। এর মাঝখানে ভারত। কেন ভারতকে মাঝখানে রাখা হয়েছে তা সম্ভবত বুঝতে পেরেছেন পুতিন। আমেরিকা ইউরোপের মতো ভারতীয় গণতন্ত্র যে স্বচ্ছ এবং সহজ পথে নেই, দেশের গদি মিডিয়ার লজ্জাজনক প্রশ্নেই তা ভালোই বুঝতে পেরেছেন পুতিন। তিনি কি জানেন না ভারতের ভোট চুরি নিয়ে এই সময় দেশের বিরোধীরা কিভাবে দেশ জুড়ে আন্দোলনে নেমেছেন? আর তাই কি প্রোটোকল মেনে দেশের নির্বাচিত বিরোধী দলনেতাকে ইচ্ছাকৃতভাবে তার সঙ্গে মোলাকাত করতে দেওয়া হলো না? ভারতের 75 বছরের ইতিহাসে এই প্রথমবার এমন হলো যেখানে বিদেশি রাষ্ট্রপ্রধান এলে বিরোধী দলের নেতাকে ডাকাই হলো না। এ কি নজির তৈরি করলেন মোদি? আর এতে গোটা বিশ্বের কাছে আর একবার কি মাথা কাটা গেল না তার? মনে করুন আমেরিকার প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন ভারত মাদার অফ ডেমোক্রেসি। এবার তিনি বিদেশে গিয়ে এই কথা বলতে গেলে কি ছাড় পাবেন? ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য মেনে চিরকালই বিদেশি অতিথির সম্মানের ভোজে বিরোধী নেতাদের ডেকে নেওয়া হয়। এই শতকের উদাহরণই দেওয়া যাক। 2003-এ অটল বিহারী বাজপেয়ীর জমানায় চীনের রাষ্ট্রপতি ভারতে এসেছিলেন। এতে আমন্ত্রণ পেয়েছিলেন সোনিয়া গান্ধী। 2006-এ মনমোহন সিংয়ের আমলে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ ভারতে আসেন। লালকৃষ্ণ আডবাণী সেখানে ছিলেন। এরকমই তো হয় এ দেশে। পুতিনের সঙ্গে মোদির এই সামিট নিয়ে বিশ্ব মিডিয়ার যথেষ্ট আগ্রহ ছিল, তাই তারা ভারতের মিডিয়া এবং রাজনীতির উপরে কড়া নজর রেখেছিল। পুতিনও তা ভালোই জানেন, তাই তিনি গদি মিডিয়ার চাটুকারদের কার্যত ধমক দিয়ে মোদি বন্দনা থামিয়েছেন। বুঝিয়ে দিতে চেয়েছেন কূটনীতিতে থাকে শুধু নিজের দেশের স্বার্থ, নিজেদের গুরুত্ব এবং এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার কৌশল। এখানে বন্ধুত্ব কিছুই না, সেটাই তিনি ঠিকঠাক করে গেলেন। মানে তিনি তার নিজের কাজে 100% সফল। কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর কার্যত একঘরে হয়ে পড়েছিল, এতটাই যে পাক ভারত যুদ্ধে পর্যন্ত নিজেরা এগিয়ে এসে তাদের পুরনো বন্ধু ভারতের পাশে দাঁড়াতে পারেনি। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারত থেকে তিনি অন্তত কয়েকটা চুক্তি করে নিজের সম্মান উদ্ধার করলেন। কিন্তু ভারতও কি বিশ্ব রাজনীতিতে নিজেদের সম্মান আরো বাড়াতে পারল? নাকি সেটা ওই গদি মিডিয়ার কোলাকুলি আর একসঙ্গে গাড়িতে চড়ার ছেলে মানুষই প্রচারের ঢক্কা নিনাদের মধ্যেই আটকে থাকলো? এ বিষয়ে আপনারা কি বলেন জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।